ভারতের সংসদীয় কমিটির এক বিস্ফোরক প্রতিবেদন আমাদের সামনে। নয়াদিল্লির চোখে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার আইনি চাল, লালমনিরহাটে চীনের চোখ ও শিলিগুড়ি করিডোরের সংকট, গঙ্গা তিস্তা চুক্তি ও ২৪৪৬টি সংখ্যালঘু হামলার খতিয়ান দিয়ে ভারতের এক ভূ রাজনৈতিক চালবাজি নিয়ে আমরা আলোচনা করব। ভারতের লোকসভা ও রাজ্যসভার উপস্থাপন করা পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বিস্ফোরক রিপোর্ট দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বিশাল পারমাণবিক ধামাকা ঘটিয়ে দিয়েছে। প্রতিবেদনের মূল বিষয় কি সেটা একটু আপনারা জানুন। বাংলাদেশে গত ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে নয়াদিল্লি অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়ালকে বিশেষ দূত বানিয়ে ঢাকায় পাঠিয়েছেন এবং মোদির ব্যক্তিগত আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়েছে। কিন্তু কেন? ভারতের এই কৌশলগত পরিবর্তন আর মিষ্টি হাসির পিছনের আসল ঘটনাটি আসলে কি? এই রিপোর্টে যেমন একদিকে তারেক রহমান সরকারের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি ও সিইপিএ বাণিজ্য চুক্তির করার তাগিদ দেওয়া হয়েছে, ঠিক অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর না করে মানবিক আশ্রয়ের দোহাই দিয়ে রেখে দেওয়ার আইনি অজুহাতও এখানে সামনে রয়েছে। আমরা সবচেয়ে বড় তোলপাড় শুরু হয়েছে আর সবচেয়ে বড় তোলপাড় শুরু হয়েছে সেটা হচ্ছে লালমনিরহাট ও পেকুয়া নিয়ে। ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে লালমনিরহাট বিমান ঘাঁটিতে চীনের উপস্থিতি এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের লোকসভা এখন কাঁপছে বা তারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা ভারতের লোকসভা ও রাজ্যসভায় জমা পড়া এই প্রতিবেদনের প্রতিটি পয়েন্ট ধরে ধরে আমরা কথা বলার চেষ্টা করব। কিভাবে ভারত তার নিজ স্বার্থে বাংলাদেশের উপর কূটনীতিক চাপ তৈরি করছে, সংখ্যালঘুর হামলার ডেটা নিয়ে কি হচ্ছে, তিস্তা ও গঙ্গার জল নিয়ে নয়াদিল্লি এবং বাংলাদেশের ভাগ্য সামনে কি রয়েছে সেই বিষয়টি নিয়ে তুলে ধরার চেষ্টা করব। দর্শক প্রিয়, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আজকে এই প্রতিবেদনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা নয়াদিল্লির এই কথাগুলোর বা এইখানে যে বক্তব্য উঠে এসেছে সেটার কৌশলগত কারণটি একটু ব্যবচ্ছেদ করি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাটপার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বেশ পরিমিত ও হিসাবি দূরত্ব বজায় রেখেছিল। কারণ এই ডক্টর ইউনূসের বা বাটপার ইউনূসের সময় বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক উত্থান ঘটেছিল। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করলো এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, তখন ভারত আর এক মুহূর্ত দেরি করল না। ভারতের সংসদীয় কমিটি স্পষ্ট ভাষায় সরকারকে পরামর্শ দিয়েছে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্ক নিবিড় করা নয়াদিল্লির জন্য একটি বিরাট সুযোগ হিসেবে তারা দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত হঠাৎ এই অবস্থান কি নিছক প্রতিবেশীর প্রতি সৌজন্য হিসেবে দেখছে, নাকি তাদের সে কথা অনুযায়ী তারা চলছে, যেটা তারা বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া আসলে তারা কারোর সাথে ডিল করতে পছন্দ করে না, নাকি এর পিছনে রয়েছে গভীর অর্থনৈতিক এবং কৌশলগত হিসাব নিকাশ? ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ এই ২০২৬ সালেই শেষ হতে যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যকে সাথে নিয়ে তারা ইতিমধ্যেই নিজস্ব পর্যালোচনা শেষ করেছে এবং এখন তারা তারেক রহমানের সরকারের সাথে টেবিলে বসবে বা সেই ধরনের নমুনা দিচ্ছে বা সেই ধরনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া ২০২৬ সালে ভারত বাংলাদেশ স্বল্পোন্নত দেশ মানে এলডিসি তালিকা থেকে বের হয়ে যাচ্ছে, যার ফলে ভারতের সাফটা চুক্তির আওতায় পাওয়া শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। ভারত ভালো করেই জানে, বাংলাদেশ যদি তাদের হাত থেকে ফসকে চীনে বা অন্য কোনো ব্লকে পুরোপুরি চলে যায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সংকটে পড়তে পারে। তাই তারেক রহমানকে অভিনন্দন জানানো এবং ওম বিড়ালকে দিয়ে ভারতের লাল গালিচা সংবর্ধনা আমন্ত্রণ পাঠানো আসলে নয়াদিল্লির এক মাস্টারপিস কূটনীতিক চাল হিসেবেই দেখা হচ্ছে। বন্ধুরা, এবার আসুন সবচেয়ে গরম বিষয়টিতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত চাওয়ার অনুরোধটি নিয়ে ভারত সরকারের নীতি। ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে খুব সুন্দর রাজনৈতিক ভাষায় বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের অবস্থান, মানবিক বিবেচনা ও ভারতের দীর্ঘদিনের আশ্রয়দান বা বন্ধুত্বের যে নীতি তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে তাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। আর যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, তখন ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে কি জবাব দিয়েছে সেটা একটু আপনারা শুনুন। তারা বলছে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী
অনুরোধটি পর্যালোচনা করছে। আন্তর্জাতিক আইনের ভাষায় পর্যালোচনা করা মানে হচ্ছে কি? সেটা একটু বুঝুন। মানে হলো এইটা নিয়ে সময় ক্ষেপণ করা। ভারত ভালো করেই জানে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে নয়াদিল্লির অতীত ১০ থেকে ১৫ বছরের কূটনীতিক গোয়েন্দা কৌশল সম্পূর্ণ আমাদের সামনে আসবে এবং আমরা সেটা দেখতে পারবো। এবং তারা একদিকে বলছে আমরা বাংলাদেশের নতুন নির্বাচিত তারেক রহমান সরকারের সঙ্গে অমীমাংস সব বিষয় মেটাতে চায়, আর অন্যদিকে শেখ হাসিনাকে সুরক্ষা ছাতা দিয়ে উঁচিয়ে ধরে রেখেছে, কারণ বন্ধুত্বের হাত ভারত কখনো ছাড়ে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া বা প্রত্যাবর্তন চুক্তির কথা বলা হচ্ছে, নয়া দিল্লি সেটি খুব কমই কেয়ার করছে। কারণ হচ্ছে আসলে রাজনৈতিক বিবেচনায় এই ধরনের আসামিকে ফেরত দেওয়ার কোনো সুযোগ এই প্রত্যাবর্তন চুক্তিতে নেই। এটা এক ধরনের এই কূটনীতিক চাল হিসেবেই সবাই দেখছেন, এবং কূটনীতিক চাল এবং প্রশাসনিক বা আইনি যে চাল, সেই আইনি চালে আসলে এটা কোনো রকমই কাভার করে না। বন্ধুরা, ভারতের এই সংসদীয় প্রতিবেদনে যে বিষয়টি সবচেয়ে বেশি আতঙ্ক এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা হলো বাংলাদেশের মাটিতে চীনের ক্রমবর্ধমান সামরিক এবং অর্থনৈতিক প্রভাব। রিপোর্টে ভারতের সংসদীয় কমিটি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি চীনের সহায়তায় আধুনিকায়ন ও উন্নত করা হচ্ছে। ১৫ কিলোমিটার দূরে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চল ৭টি রাজ্যকে যুক্ত করেছে, তার মাত্র কয়েক কিলোমিটার মতো চীন যদি এমন বিমান ঘাঁটি উন্নত করে, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় রাতের ঘুম হারাম হয়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক। শুধু একই লালমনিরহাট রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের মার্চ মাসের $৩৭০ মিলিয়ন চুক্তি করে মংলা বন্দরের উন্নয়ন কাজ হাতিয়ে নিয়েছে চীন। কক্সবাজার পেকুয়া নির্মিত সাবমেরিন ঘাঁটি নিয়েও ভারত তাদের গভীর উদ্বেগের কথা লোকসভায় তুলে ধরেছেন। ভারত সরকার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পরামর্শ দিয়েছেন, বাংলাদেশে বিদেশি শক্তির বিশেষ করে চীনের যেকোনো কার্যকলাপ ২৪ ঘন্টা কড়া নজরদারিতে রাখতে হবে। ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ বাংলাদেশ যদি তার নিজের ভূখণ্ডে তার প্রতিদ্বন্দ্বী কোনো দেশের সাথে ব্যাপকভাবে জড়ায়, তবে ভারত সেটাকে দেখে তাদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসাবে। তারেক রহমান সরকারকে যদি ভারতের এই বিষয়গুলো মূল্যায়ন না করে তারেক রহমান সরকার যদি মূল্যায়ন না করে, তবে সম্পর্কে চরম অবনতি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবং যা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বার্তা বয়ে নিয়ে আসতে পারে। বন্ধুরা, এই প্রতিবেদনের শেষ ভাগে ভারতের দর কষাকষি মূলত মূল তাজগুলো উন্মোচিত হয়েছে এবং মূল সংকটগুলো বা চাওয়াগুলো কিন্তু আমাদের সামনে এসেছে। প্রথমত, ভিসা সংকট। ২০২৪ সালে আগস্টের পর ভারতীয় কর্মী প্রত্যাহারের কারণে বাংলাদেশে ভিসা কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এখন ৫টি কেন্দ্র থেকে প্রতিদিন ১৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার ৮০%ই মেডিকেল ভিসা। সংসদীয় কমিটি স্বীকার করেছে, ভিসা না পাওয়া দুই দেশের মানুষের যোগাযোগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অবিলম্বে কার্যকর করা দরকার। দ্বিতীয়ত, লাইন অফ ক্রেডিট বা এলওসি যেটা বলা হচ্ছে প্রকল্প, ২০২৫ সালে মার্চে বৈঠকে প্রাক বাস্তবায়ন পর্যায় থেকে ১২টি প্রকল্প বাতিল করা হয়েছে এবং বাকি ৮টি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এবং তৃতীয়ত, সংখ্যালঘুদের উপর হামলা। সংসদীয় কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে ২০২৫ সালের ১৮ মে পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ২৪৪৬টি হামলার তথ্য তাদের নজরে এসেছে, এবং এ নিয়ে কূটনৈতিক টেবিলে বারবার চাপ দেওয়া হয়েছে বা প্রশ্ন তোলা হয়েছে। ভারতের এই কৌশলটা একটু বোঝার চেষ্টা করুন। একদিকে তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গকে ঝুলিয়ে রাখা, গঙ্গা চুক্তির নবায়ন শর্ত দেওয়া, আর অন্যদিকে ২৪৪৬টি হামলার খতিয়ান দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এক গভীর চাপে রাখা। আমরা আজকের বিশ্লেষণে ভারত এবং বাংলাদেশের নতুন সরকারের কাছে সুস্পষ্ট কয়েকটি প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে। ১, শেখ হাসিনাকে মানবিক আশ্রয় দিয়ে রাখা ভারতের বন্ধুর প্রতি সম্মানের উৎকৃষ্ট উদাহরণ, এবং ভারত এটা প্রমাণ করছে যে ভারত তার বন্ধুর হাত কখনো ছাড়ে না, বন্ধুর পাশ থেকে কখনো সরে যায় না। ২, তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের কি হবে? ২০২৬ সালে গঙ্গা চুক্তি কি ন্যায্যতা ভিত্তিতে নবায়ন হবে? ৩, বাংলাদেশের নিজের ভূখণ্ডে চীনের সাথে উন্নয়ন, সে বিষয়ে ভারতের উদ্বেগ, ভূ রাজনৈতিক স্পষ্ট কঠিন বার্তা আমরা হিসেবে দেখছি। বাংলাদেশী নাগরিকদের পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু করতে ভারত হয়তো আরো সময় নেবে। দর্শক, প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের উপর ভিত্তি করে, কোনো একতরফা দোষারোপের উপর নয়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের উচিত হবে ভারতের সাথে প্রতিটি বিষয় বুঝে এবং ভারতের চাওয়াকে
বুঝে আলোচনা করা। না হলে বড় বিপদ যেকোনো সময় ঘাড়ে পড়বে এবং আমাদের দেশের জন্য এক গভীর সংকট বয়ে নিয়ে আসবে। দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে বরাবরের মতো সেই বার্তা আপনাদেরকে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, যদি টিনেজার থাকে এবং মুরুব্বি থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। কারণ যেভাবে ধর্ষণ এবং শিশু নির্যাতন এবং শিশু ধর্ষণ বেড়েছে এবং বলাৎকার বেড়েছে এবং মানুষের উপর অন্যায় অত্যাচার এবং নিষ্পেষণ বেড়েছে, তাতে এদেরকে নিরাপদ এবং সাবধানে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।